মানে আমার বক্তব্যটা হলো যে সরকারের মাত্র 5 মাস বোধহয় এখন চলছে, শেষও হয়নি। মানে ঠিক এই সময়ের মধ্যে এই ধরনের বক্তব্য দেওয়ার মতো পরিস্থিতি হলো কিনা, হলে কিভাবে হলো, মানে এমন কি রোল এই বিরোধী দল বলতে আমাদের এখানে আলোচক হিসাবে বিরোধী দলের বলতে মোস্তাফিজ আছে এবং জামাতও বিরোধী দল, মানে এমন কি ঘটলো বা এমন কি বক্তব্য রাখলো যেটার থেকে ফখরুল ইসলাম সাহেব এই অভিযোগটা উত্থাপন করলেন? এই মুহূর্তে যারা আসলে অপোজিশনে রয়েছে তাদেরকে মানুষ অপোজিশন হিসেবে ওই অর্থে মানতে পারতেছে না। তাদের কাছ থেকে দেশের জনগণ অনেক কিছু প্রত্যাশা করেছিল। যদিও অনেকে এনসিপির যে 6 জন সংসদে আছে তাদের নিয়ে প্রশংসা করে, তবে এই প্রশংসা আবার জামাতের অন্তর্জালার কারণ। জামাতের এমপিদের সংসদে যে ভূমিকা সেটি অত্যন্ত দুর্বল ভূমিকা। আমি মনে করি জাতীয় পার্টির এমপিরা যেভাবে ভূমিকা রাখতে পারতেন, জামাতের এমপিরা তার থেকে দুর্বলভাবে নিজেদেরকে তুলে ধরছে, যে কারণে জামাতকে দেশের মানুষ বিরোধী দল হিসেবে মনে করতে পারছে না। দেখেন, আরেকটি বিষয় হলো যে জামাতের আমির তিনি কিন্তু সংসদে বলেছেন যে আমরা সংসদে যে আলোচনা করব, সংসদের আলোচনা আর বাইরের আলোচনা আমাদের ভিন্ন রকম হতে হবে। বাইরে আমরা অনেক কথা বলবো, কিন্তু সেটা আবার সংসদে আলোচনা করব না। নিশ্চয় আমাদের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেটি বললেন যে আপনারা সংসদে আসেন, আমরা আলোচনা করি, কথা বলি। কিন্তু সংসদে আপনি মিষ্টি ভাষায় কথা বলবেন, আপনি এরকম একটা ভান করবেন যে আপনি মনে হয় মাছ উল্টিয়েও খাইতে পারেন না। আচ্ছা, আমি মাঝখানে একটা প্রশ্ন করি। আপনি বলছেন মানে জামাত, পার্টিকুলার জামাতের কথা বলেন, বিরোধী দল হিসাবে তাদেরকে মানুষ গ্রহণ করতেছে না, এটা একটা কথা বলছেন। আরেকটা বললেন জাতীয় পার্টির চেয়েও তাদের অবস্থা খারাপ, মানে জাতীয় পার্টি যেভাবে ছিল। কিন্তু আপনি আমরা বোধহয় সবাই মানে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি কিন্তু গৃহপালিত বিরোধী দল বলতাম, বা আপনারাও বলতেন বিরোধী দল, মানে গৃহপালিত বিরোধী দল। পাশাপাশি জামাতের বিরোধী দল হিসেবে মানতে চাচ্ছে না মানুষ। এই মানুষগুলো কারা? কারণ আমরা যদি সাধারণ দেশের জনগণকে ধরি, তাহলে এই জনগণের ভিতরে কোন মানুষগুলো তাদেরকে অ্যাকসেপ্ট করছে? কারণ বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, এনসিপির লোক আছে, জামাতের লোক আছে। জামাতের লোক জামাতের সমর্থন করবে, তাহলে কোন মানুষগুলো তাদেরকে? আচ্ছা শোনেন, জামাতের লোক বলতে যারা জামাতের কর্মী তারা না, দলের বাইরেও একটা অংশ থাকে যারা প্রকৃতপক্ষে সম্ভাবনা দেখে একটা দলকে ভোট দেয়। নির্বাচনের আগে মানুষ মনে করেছিল যে এদেশের শিক্ষিত মানুষ জামাত এবং শিবির করে এবং তারা ভালো ডিবেট করতে পারে, তারা এদেশের সংবিধান আইন সম্পর্কে ভালো জানে। সেই বিশ্বাস আমার কাছে মনে হয় আপনারও ছিল। কিন্তু জাতীয় সংসদে তাদের যে দুর্বল ভূমিকা, আমি সেটাই বলেছি যে আইন সংবিধান এটি নিয়ে জাতীয় পার্টির এমপিদের যে ধরনের জ্ঞান ছিল জামাতের এমপিদের তার ধারে কাছেও নাই। আমি সেটাই বলেছি। এই জন্য জামাতের কাছ থেকে মানুষের যে প্রত্যাশা পূরণ হচ্ছে না। তো যে সময় আসলে একটি শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে থাকবে না, সে সময় কিন্তু গণতন্ত্রের জন্য হুমকি হবে, ক্ষতি হবে। যে কারণে যে দল প্রকৃতপক্ষে রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্রের পরিবর্তন এবং একই সাথে গণ অভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে এখনও পর্যন্ত আজ অবধি জামাত ইসলামের যে পারফরমেন্স, এটাকে আমি 10-এর মধ্যে আমি মানে 3-এর বেশি দিতে পারছি না। হ্যাঁ, এনসিপি ভালো করছে, আমি আগেই বলেছি যে এনসিপির এমপি তারা সংখ্যায় খুব কম, কিন্তু সংসদে তারা ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঠিক একইভাবে যদি জামাত ইসলাম রাখতে পারত, তাহলে এই বিরোধী দলকে মানুষ আওয়ামী লীগের বলা যায় যে ওই রকম একটি বিরোধী দল হিসেবে মনে করত। এখন আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব যে কথা তিনি শুরুতে বলেছেন, আজকের এই আলোচনার বিষয়বস্তু যদি আরেকবার আমাকে স্মরণ করিয়ে দেন, আমি ভুল যদি না করি। হ্যাঁ, মানে বিরোধী নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন। তো আমি এটি মনে ছিল, তারপরে আমি শিওর হলাম। দেখেন, শেখ হাসিনা যে ভাষায় মানে কথা বলতো, তাই না, এদেশের যারা অপোজিশনে ছিল,
বা যারা মজলুম ছিল তাদেরকে তিনি একদমই গুরুত্ব দিতেন না। ঠিক এই মুহূর্তে জামাত ইসলাম তারা ইতিহাসের সবথেকে বেশি তারা আসন পেয়েছে। এই বিরোধী দল হওয়ার পরেই তারা সরকারি দলের সাথে জুলুম শুরু করেছে এবং রাষ্ট্র পুনর্গঠনের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা তুচ্ছ তাচ্ছিল্য করা, নানানভাবে হুমকি দেওয়া, এমনকি সর্বশেষ তারা নিজেদেরকে জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে। নিশ্চয়ই আপনি শুনেছেন যে সর্বশেষ তারা যে প্রোগ্রাম করলো সেখানে জামাতের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি বলেছেন যে জামাত এবং শিবির জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড। আমি জানি না আমাদের এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা এই বক্তব্য শুনেছি কিনা, অবশ্যই শোনার কথা, কিন্তু তাদের মুখ থেকে কোনো প্রতিবাদ আমরা শুনি নাই। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে যে সময় মাহফুজ আলমকে দেশের বাইরে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড হিসেবে তার পরিচয় করিয়ে দিয়েছিলেন, সেই সময় সর্বপ্রথম সবার আগে প্রতিবাদ জানিয়েছিল জামাতের আমির। তিনি বলেছিলেন যে কোনো ব্যক্তিকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া মানে অন্যদের অবদানকে খাটো করা। সেই জামাত আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের পথেই তো হাঁটছে। তারা প্রতিবাদ জানাইলো, আবার তারা এখন নিজেদেরকে মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে। তাদের যে ছাত্র নেতৃবৃন্দ সাদিক কেমরা তারা বলছে যে আমরা পলিসি মেকিং করেছিলাম। মানে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে নাহিদ ইসলামরা মনে হয় রাশেদ একটু থামেন, জামাত শিবিরের দ্বারা ওই সময় পরিচালিত এই হয়েছে। কথাটা থেকে আমি আপনার কাছে আবার ফিরবো, তার আগে আমি এই বিষয়টা ধরে আমি একটু মুস্তাফিজ এর কাছে যেতে চাই। আমার বক্তব্য শেষ হয়নি, আমি 1 মিনিটে শেষ করি। আচ্ছা ঠিক আছে, করে। তো যেহেতু জামাতের যে আচরণ, হুমকি, গালিগালাজ এবং গালিগালাজকে এক ধরনের প্যাট্রোনাইজ করা, যেমন এর আগে জামাতের আমির নিজেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে ভাষায় কথা বলেছিল তার সহধর্মিণী এবং কন্যাকে নিয়ে, এরপরে তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ইঙ্গিত করে জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এই ধরনের ঘৃণ্য বক্তব্য যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তিনি জানিয়েছিলেন। সেই জামাতের আমির এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে তিনি তার প্রশংসা করছেন। মানে কি, নাসিরউদ্দিন পাটোয়ারি তুমি যা বলতেছো করতেছো বলো। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যগুলো যদি আপনি দেখেন, সে মন্ত্রীদেরকে তুই তুকারি করে মানে এমন ভাষায় কথা বলেছে যেগুলো আসলে এখানে রিপিট করার যোগ্য না। এবং সর্বশেষ বিএনপি সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে মন্তব্য করেছে আপনিও জানেন আমিও জানি, নতুন করে আর না বলি। তো এরপরে বলেন যে রাজনৈতিক যে সংস্কৃতি, আপনি নিশ্চয়ই আমাদের বয়সে ছিলেন, দেখেছেন, তাই না? শেষ করি, লাইনটা শেষ করি। আর এখনকার যে সংস্কৃতি, আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতি যেভাবে উন্নত হওয়া দরকার ছিল, বরং আমরা লক্ষ্য করছি বিপরীত অ্যাঙ্গেলে বরং আরও খারাপ হয়েছে। আমাদের ভাষা, আমাদের আচরণ, আমাদের হুমকি, আমাদের অসহযোগিতা, আমাদের নগ্নতা, সেটা আওয়ামী লীগকেও অনেক সময় হার মানাচ্ছে। কারো কারো ভাষা, কারো কারো বাক্য, কারো কারো হুমকি। এই জন্য আজকে বিএনপির মহাসচিব এই কথা বলেছেন যে আপনাদের কারো কারো ভাষা ঠিক শেখ হাসিনার মতন। শেখ হাসিনা যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা বলল, আর এখন আপনারা যে ধরনের কথা বলছেন, আপনারা একটু চিন্তা করেন তো। আপনারা বলছেন শব্দের বিপরীতে শব্দ। এনসিপির অনেকে দেখলাম ফেসবুকে লিখেছে যে ঠিক আছে নাসিরউদ্দিন পাটোয়ারি সে শব্দ বোমা ছাড়তেছে, আপনারাও এইভাবে আপনারা শব্দ বোমা ছাড়েন। আমি দেখেছি তারা লিখতেছে। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনার এই গালির কারণে যদি বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়ে যায়, তাহলে আপনি বলেন যে আপনি প্রত্যেকটা জেলায় যাচ্ছেন, আপনি ওই এলাকার মন্ত্রীদেরকে এমপিদেরকে গালিগালাজ করতেছেন, তাহলে এই যে ওই এলাকার যারা ভোটার বা সমর্থক তারা সংক্ষুব্ধ হওয়া কি স্বাভাবিক নয়? রাইট, আমি আপনার কাছে আবার আসবো। আমি ঠিক এই জায়গাটা থেকে শুরু করতে চাই। আচ্ছা মোস্তাফিজ, আপনি দেখেন কতগুলা অভিযোগ উনি করেছেন। 1 নম্বর, আপনারা আওয়ামী লীগের মতো আচরণ করছেন এবং কোন জায়গায় আওয়ামী লীগকে ছাড়িয়ে যাচ্ছে। আমার সব অভিযোগ কিন্তু তাদেরকে নিয়ে না, আমি কিন্তু আগেই তাদেরকে বলেছি যে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ আছে। আমি জামাতকে নিয়ে বলেছি। তারপরে ধরেন বাক স্বাধীনতা থাকুক বা রাজনৈতিক বক্তব্য দেন, সেখানে তো একটা সীমাবদ্ধতা থাকবে শব্দ প্রয়োগের, ভাষা প্রয়োগের। যেমন নাসিরউদ্দিন নিয়ে কিছু অভিযোগ উনি উত্থাপন করলেন, খুব খারাপ ভাষায় কথা বলে, তুই তুকারি করে কথা বলে। এই সব কিছু মিলে আপনি এর পরিপ্রেক্ষিতে কি বলবেন? এখানে দেখেন কথাটা খুবই সিম্পল, যেটা উনি বলছেন আমার কথাটাও সেটাই, যে ভাষাগত জায়গায় আমার সমালোচক রাশেদ নতুন একটা
দায়িত্বশীল পদে দায়িত্ব পেয়েছেন, সেজন্য তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু জুলাইয়ের সময় বা তার আগে তিনি একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো সেই জায়গা থেকে বিএনপিকে তিনি এখন যতটা ধারণ করেন, তখন আসলে ততটা ধারণ করতেন কিনা সেটাও একটা ব্যাপার। এবং এখন ধারণ করার পরে তার যে বক্তব্যগুলো আসছে, সেটাও তো আসলে রাজনৈতিকভাবে অনেকেই বলছে যে এটা আসলে ওই নাসরুদ্দিন পাটোয়ারি টাইপের বক্তব্য হচ্ছে। তো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মানে প্রধানমন্ত্রীর ভাষা কি তাহলে এরকম? মানে তাহলে কি আমরা জাতীয়ভাবে এটা মনে করে নিব না কি যে এই রাশেদের বক্তব্যগুলোই প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি না বলে হয়তো বা রাশেদকে দিয়ে বলাচ্ছেন? প্রত্যেকের রাজনৈতিক জায়গা থেকে কিছু কিছু আইডিওলজি থাকে, বক্তব্যের প্যাটার্ন থাকে। এবং উনি যে আমি যেটা বললাম, মানে কেন বললাম যে উনি এখন অনেক বিএনপি হয়ে গেছেন, তো উনি যখন বিএনপিতে ছিলেন না, যে 17 বছরের কথা আমি বলছি, সেই 17 বছরে বিএনপিকে এমন কোনো আজে বাজে কথা নাই বলা হইতো না। অসাব্র ভাষায় গালি দেওয়া হতো, সংসদে আজে বাজে কথা বলা হতো। তারেক রহমানকেই যে চুপ্পুকে তারা বসিয়ে রেখেছেন এখনো সযত্নে লালন পালন করছেন, সেই চুপ্পু নিজে হচ্ছে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে খাম্বা তারেক বলতেন। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে বলতেন যে পাকিস্তানের চর। বেগম খালেদা জিয়াকে নিয়ে যেসব কথা বলতেন সেগুলো আমি অন লাইভ বলতেও পারছি না। এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ছিল, ওই যে টাকলা মুরাদ একটা এমপি ছিলেন না, তথ্য প্রতিমন্ত্রী সম্ভবত, তো এরা এত আজে বাজে কথাবার্তা বলতেন। তখন আমার এই যে সমালোচক রাশেদদের মনের যে আগুন, মনের যে রাগ, বা ছাত্রদলের ভাইদের যে এখন যে শরীরের ভেতরকার আগুন, সেটা তখন কই ছিল? মানে এখন যে তাদের এত রাগ, মানে একদম মেরে ফেলবে, কেটে ফেলবে, কাউকে একদম মানে ঘোষণা দিয়ে দিচ্ছে যে তোমাদেরকে নাসিরকে ছাড়া আসো, দেখি আমি তোমাদের প্রোটেকশন দিয়ে দেখবো, বা হামলা করা যায়, এগুলো একজনের চোখ তুলে ফেললো। মানে আলিফ নামের যে ছেলেটা, তাকে চোখটা অন্ধ করে ফেললো। তাদের যুক্তি একটাই, যে এই যে এরকম রাজনৈতিক বক্তব্য এরকম কথাই বলছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এরকম কথা বলছে, আমি তো সহ্য করতে পারছি না, আমি এখন আপনাদের চোখ অন্ধ করে দিতে হবে, আপনারা হয় থামেন, নাইলে চোখ অন্ধ হবেন, আপনারা মরবেন, এর বেশি তো আসলে সুযোগ নাই। তো আমার কথা 17 বছর ধরে তাহলে আপনাদের এই ক্ষমতাটা কই ছিল? আপনাদের ওয়ার্ডে ওয়ার্ডে এত নেতাকর্মী, এই যে এখনকার এই যে এত রাশেদ, যারা নতুন করে বিএনপিতে একদম সক্রিয় কঠোর প্রভাবশালী নেতা হয়ে উঠছেন, আপনাদের এই আগুনগুলা কই ছিল 17 বছরে? 17 বছরে আমরা দেখি নাই যে একটা আওয়ামী লীগের কোনো নেতাকে ফুলের টক আপনারা দিতে পারছেন। পলায় পলায় থাকতেন আপনারা, এই বিভিন্ন চরে, বিভিন্ন বনে বাজারে পলায় পলায় থাকতেন, মানবেতর জীবনযাপন করতেন যারা তৃণমূলের। আর যারা হনু টাইপের নেতা, তারা তো বিদেশ, কেউ লন্ডন, কেউ শিলং, কেউ অমুক তমুক দেশে তো নিজেদের সেফটি সিকিউরিটি ইনশিওর করে ছেলে মেয়েকে পড়াশোনা করার ব্যবস্থা করে দিয়ে সেটা তারা মেনটেন করতো। কিন্তু এই যে তাদের এই যে এখন নতুন করে গজায় ওঠা যেসব নেতারা হইছে, এবং তারা যে বারবার রাজনৈতিক শিষ্টাচার শিখাচ্ছে, তাদের সেই সময়কার ওই জায়গাটা কই ছিল? এখন নতুন নতুন ক্ষমতা এসে খুব মানে ক্ষমতার এখন গরম হয়ে গেছে, 6 মাসের মধ্যে এখন সব খুব মানে গরম দেখাচ্ছে। এই গরমের রাজনীতি যদি করতে চায়, মানে আমার সমস্যাটা কোথায় দেখে দেন, আমি বলছি যে এই যে সারা দেশে ভুতুরে বিদ্যুৎ বিল আসছে। আজকে একটু আগে আমি দেখলাম যে সেই মন্ত্রণালয় থেকে, সেই দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তিও দিছে যে রাজনৈতিক নেতারা এইসব ভুল মিথ্যা দিচ্ছে। আপনি যে এই যারা টিভিতে দেখছে, আপনি কমেন্ট সেকশনগুলো একটু বললেন যে আসলে আপনারা পাচ্ছেন কিনা। আমরা মাঠে তো জরিপ করতে যাচ্ছি, সেখানে তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় এরকম ভুতুরে বিল আসছে। গ্যাস নাই, গ্যাসের তীব্র সংকট, বাসা বাড়িতে রান্না বান্না হচ্ছে না, এগুলো তো বাংলাদেশের মানুষ ফেস করতেছে। মানে গ্যাসের যারা সিলিন্ডার গ্যাসের গাড়িতে চলাচল করছে, তারা মানে গ্যাস ভরতে পারছে না, তেলের দাম বেড়ে গেছে। তারপরে আপনার এখন নতুন করে যে এই সংকটটা তৈরি করা হচ্ছে, এটা নিয়ে একটা সিন্ডিকেট করে দেখা যাবে যে গ্যাসের দাম বাড়ায় ফেলতেছে। তো এই সমস্যাগুলো যখন আমরা সম্মুখীন হই, এটা যখন আমার যে কোনো ধরেন যশোরে গেলাম বা আমি সিরাজগঞ্জে গেলাম, সেখানকার এলাকার স্থানীয় নেতারা এই জাতীয় সমস্যাগুলোর সাথে যখন তাদের সমস্যাগুলো আমাদেরকে বলছে, তো সেটাকে আমরা অ্যাড্রেস করব না। আমি হয়তো সুন্দর করে সাবলীল ভদ্র ভাষায় কথা বলছি, আরেকটা নেতা তো ধরেন তার মতো করে বলবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলবে, চোরকে চোর বলবে, গডফাদারকে গডফাদার বলবে। এইটা যখন বলে তখন তাদের গাজালাপ করে। আমি বলি তখন ধরেন এই মুহূর্তে পার্লামেন্ট নাই, আবার পার্লামেন্ট বসবে। এই যে পার্লামেন্ট নাই আবার পার্লামেন্ট বসবে, এর মাঝখানের যে সময়টা, এই সময়টা যেমন ধরেন এই যে গ্যাসের বিল বাড়ছে বা বিদ্যুৎ বিল বাড়ানি যে আলোচনা, এগুলো যদি ভৌতিক বিল হয় কিংবা সরকার যদি গায়ের জোরে বাড়ায় থাকে, সেটা কি কোনো ফোরাম নাই আপনাদের আলোচনা করার? মানে বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করে যে ভাই আপনি যে বিদ্যুৎ বিলটা বাড়াইলেন কোন লজিকে, কি যুক্তি? এই যে আমরা তো এবং সেই আলোচনাটা আমি বলছি মন্ত্রীর সাথে কি বসার সুযোগ নাই? মানে
পার্লামেন্ট যখন বসবে তখন পার্লামেন্টে আলোচনা করলেন, কিন্তু পার্লামেন্টের বাইরে কি মন্ত্রীদের সাথে বসে এটা আলোচনা করা যায় না? তারপরে বাইরে এসে প্রতিবেদন দিতে পারেন না যে আমরা গেছিলাম, উনি যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেন নাই, এবং সুতরাং আমরা এই জন্য আন্দোলন করি আপনি বিদ্যুতের বিল কম। তারা তো সেই রকম কোনো রাস্তার খোলা রাখছে না। আপনি সংসদের বাইরে তারা এইরকম কোনো আলাপ আলোচনা করার জন্য তাদের ব্যক্তিগতভাবে কোনো সময় নেই। মানে এই আলোচনাগুলোর জন্য আমরা চেষ্টা করেও পারছি না। যখন আমরা দলীয় জায়গা থেকে বিবৃতি দিচ্ছি, ধরেন এটা তো ধরেন আমরা বিএনপিকে খারাপ চেয়ে বলতেছি না, একটা দলের থেকে যখন একটা প্রেস রিলিজ আসছে এই সমস্যা কেন্দ্রিক, সেটাকে অ্যাড্রেস করে তো তারা জিনিসটাকে দেখতে পারে। তখন উল্টা যদি আপনি সেই মন্ত্রণালয় থেকে বা সেই সেক্টর থেকে যখন পাল্টা আর একটা বিবৃতি দেয় যে এটা আসলে মিথ্যা প্রোপাগান্ডা, তাইলে আপনি কি বলবেন? মানে সেখানে কি আর কোনো আলোচনার জায়গা থাকে? যখন আপনার দেয়া বক্তব্য যেটা সাধারণ মানুষজন প্রতিনিয়ত ফেস করছে, সেটাকে আপনি বলছেন যে এটা একটা প্রোপাগান্ডা, একটা মিথ্যা ইনফরমেশন, তো সেটাখানে আপনি আলাপ আলোচনা কতদূর চালাবেন? আচ্ছা, এবং এই কথাগুলো যখন আপনি মানে জনগণের কথাগুলো আপনি বলছেন, কঠোর ভাষায় তো আপনার বলতে হবে, কারণ তাদের তো চামড়া আসলে এই 6-7 মাসে গন্ডারের চামড়া হয়ে গেছে। আপনার কঠোর ভাষায় বললেও তাদের আসলে গায়ে লাগছে না। গায়ে না লেগে উল্টা ধরেন নিজেদের মতো করে বিবৃতি দিচ্ছে, নিজেদের কোনো বার্তা দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছে যে না, এত কঠোর কেন বলবে, আমরা তো 17 বছর ক্ষমতার বাইরে ছিলাম, 6 মাসের মাথায় কেন আমাদেরকে নামাই দিতে চাইবে, আমাদেরকে আরো আদর যত্ন করে লালন পালন করে আরো 17 বছর আমাদেরকে ধারণ করেন। মোস্তাফিজ, আপনার কাছে আমি আসবো এখন। আমি একটু আবার রাশেদ খানের কাছে আসছি। আপনি যেহেতু, আপনাকে আমি খুব ব্যক্তিগতভাবে ভালো চিনি, টকশো করেছি, আপনি একটা উদ্যমী মানুষ এবং আপনি এখন প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ। দুটো অভিযোগ তার। আমি যতটুকু সাহেব মোস্তাফিজকে চিনি, তিনি কিন্তু বিএনপি পরিবারের একজন লোক, মানে তার বাবা পরিবার তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, এমনকি তার বাবা রুহুল কবির রিজভী সাহেবের সাথে রাজনীতি করতেন। এখন তিনি বিএনপি করতে চাননি, তিনি এখন এনসিপি করতেছেন। এখন তিনি প্রশ্ন তুলেছেন যে 17 বছর আসলে কোথায় ছিল, লুকিয়ে পালিয়ে লন্ডনে শ্রীলঙ্কে নানান কথাবার্তা বলেছে। আমার কথা, আপনি কোথায় ছিলেন? আপনি 2018 সালে আমাদের সাথে কোটা সংস্কার আন্দোলন করেছিলেন, তারপরে কিন্তু হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে আপনাকে আমরা দেখি নাই। আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনার মতন আপনাকে দেখে আরও 10 জন অনুপ্রাণিত হতো, তাই না? তখন কিন্তু সংখ্যাটা বাড়তো। আমি এই কথাগুলো বলতাম না, যেহেতু তিনি আমাকে দিয়ে শুরু করেছেন। সুতরাং সেটার কাউন্টার হিসেবে আমি তার কাছে প্রশ্ন করলাম যে 17 বছর আপনি কোথায় ছিলেন? আপনি যদি আমার প্রশ্নের আমি শেষ করি না, বলেছি যে 17 বছরের আপনাদের এই হিটটা কই ছিল যখন আপনাদেরকে আমি সেই উত্তর দেব। আমি আপনার কথাগুলো, আপনি যদি 17 বছর বিএনপিতে ছিলেন না, আমি আপনার কথাগুলো নোট করেছি, আপনাকে অনুরোধ করব নোট করেন। হ্যাঁ, 17 বছর বিএনপি রাজপথে ছিল বলেই আন্দোলনের ধারাবাহিকতা বাংলাদেশে ছিল। দেখেন, অনেকে বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে নিয়ে অনেকে সমালোচনা করে যে তিনি মাত্র 10-15 জন কর্মী নিয়ে বিএনপির পল্টন কার্যালয়ের সামনে তিনি বসে আছেন শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে। এটা একটা প্রতীকী, মানুষকে সাহস জুগিয়েছে যে রুহুল কবির রিজভী সাহেব এইভাবে আছেন, আমরা কেন নাই। কিন্তু যারা নিজেদেরকে গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করছে, তাদের কার্যালয়ে একটা তালা ঝুলছিল। এত মাস্টার মাইন্ড, এত সাহসী একজন তো যায় নাই, তাই না? তো সমালোচনা করলে তো অনেক কিছু করা যায়। ধান খেতে, পাট খেতে, ঘুমাতে হয়েছে। আপনি একদিন ঘুমাইছেন, কারণ আপনি প্রতিবাদটা করেন নাই। আপনি ঘরে বসে খাইছেন, গার্লফ্রেন্ডে ঘুরছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন। আর ছাত্রদল যুবদলের ছেলেরা, তারা কেউ গুম হয়েছে, খুন হয়েছে, নখ তুলে নিয়েছে। এই যে আপনার আমাদের রাকিব সাহেব গণঅভ্যুত্থানের সময় দেখেন নাই তার হাতে কিভাবে পুড়ে গেছে, সম্ভবত তিনি ওইখান থেকে মানে সম্ভবত, আমি এটা জানি না, বাট আপনি দেখেছেন যে পোড়া দাগ কী পরিমাণ তিনি মানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাই না? এরপরে আপনার ছাত্রদলের আরেকজন নেতা আমান সাহেব, আমি তাকে দেখেছিলাম যে সময় তাকে আসলে সেই আপনার 28 অক্টোবরের পরে গ্রেপ্তার করে তার নখগুলো তুলে নিয়েছিল। আমি নিজে সেই কাঁচা নখে হাত দিয়েছিলাম জামিনের পরে। তো অসংখ্য মানুষ সেই ইলিয়াস আলী সাহেবকে গুম করেছে, কত মানুষকে গুম করেছে, আয়না ঘরে রেখেছে, তাই না? জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আবু সাইদ রংপুরে যেমনিভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্রদলের নেতা শহীদ হয়েছে ওয়াসিম। আপনার কতজন শহীদ হয়েছে এই সংখ্যাটা আমি বলতাম না, কতজন শহীদ হয়েছে। আপনি যেভাবে আজকে হুমকি দিতেছেন, ধামকি দিতেছেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপির নাম খুঁজে পাবেন। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, তারাই তো সংস্কারের দফাগুলো আগে দিয়েছে।
আমাকে শেষ করতে না, দেন না, please। শেষ- তার কথাগুলো আমি উত্তর না, দিই, আমি তারপর শেষ আপনি করছি। প্রশ্ন করেন। না, আমি আমার শিফট সিকোয়েন্স করছি নষ্ট না, হবে। শিফট করছি আমার না। সিকোয়েন্স নষ্ট হবে, আমার কথা শেষ করি। হ্যাঁ। আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমি শেষ করার পরে আপনি দয়া করে প্রশ্ন আপনাকে করবেন। এটা প্রশ্ন করবো আমি। হ্যাঁ, আমি সিকোয়েন্সটা শেষ করি না, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমার কথা হলো, কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। আপনি যে সময় শুরুটা করলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন, এই জন্য চুপ ছিলেন, তাই তো? এরপরে আপনি একদম গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত বিএনপির সাথে আপনি আন্দোলনটা করেন নাই, করছেন তো নাকি? এমনকি আপনি নিজে, আপনি 12 দলীয় জোটের ইফতার প্রোগ্রামে জামাতের আমির বলেছিল যে সুদূর লন্ডনে বসে জনাব তারেক রহমান আমাদের এই যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বলছিলেন না? বলছিলেন তো যে আমাদের নেতা, বলছিলেন না? শুনছেন তো ভিডিও আপনি? তো আপনি হঠাৎ করে কি হলো, গণ অভ্যুত্থানের পরে বিএনপি আপনার চোখে খারাপ হয়ে গেল। আর আওয়ামী লীগ কি এমন মানে ভালো আপনার সাথে করলো, আপনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? তো এগুলো তো নির্মম সত্য, তাই না? আচ্ছা, তিনি আজকে যে কথাগুলো বলছেন আমাকে নিয়ে, যে আপনি ওই সময় বিএনপিকে কতটা ধারণ করেছেন, এখন কেন এতটা ধারণ করছেন? আমি বিএনপি করি, ধারণ করব। আপনি যেভাবে এনসিপি করেন, এনসিপিকে ধারণ করেন, তাই না? আপনি তো আপনার পরিবার যে দল করে সেই দলে আপনি যান নাই। সুতরাং আপনি যে দল করতেছেন, ধারণ করতেছেন, আমি যে দল করতেছি আমাকেও ধারণ করতে হচ্ছে। আর জামাতের আমির নিজেই তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল। জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির হইতে পারে, যেখানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল, সেখানে রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? নুরুল হক, নূর হাসান আল মামুন সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি তো কোনো অপরাধ করি নাই। কিন্তু আপনাদের সাথে যে সকল নেতারা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ একসময় করতো, শুধুমাত্র লোভের কারণে যে আপনাদের সাথে গেলে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা যাবে, কমিশন পাওয়া যাবে, বন্দরের উপদেষ্টা হওয়া যাবে, বিভিন্ন মিনিস্ট্রির ছাত্র উপদেষ্টা হওয়া যাবে, তাই না? ওই যে এপিএস এর কেলেঙ্কারি করা যাবে, মালপানি কামানো যাবে, তাই না? তো এই ধান্দার জন্য তো আপনাদের সাথে গিয়েছিল। কি নতুন বন্দোবস্ত? আপনি সাহেব মুস্তাফিজ নিজেই জামাতের একজন, শেষ করতে হবে এটা, আপনি সাহেব মুস্তাফিজ নিজে জামাতের একজন কট্টর সমালোচক। এই লাইনটা এক মিনিট শেষ করুন। সময় এইটা তো শেষ করতে হবে। এক মিনিট টাইম দেন, ওই সময় না, আমি কিন্তু সময় পাচ্ছি না। আপনি আমি প্রথমে অনেক নিজে কথা বললাম। জামাতের একজন কট্টর সমালোচক ছিলেন, কিন্তু পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগ পেয়ে আপনি তো জামাতের হয়ে ইলেকশন করেছেন। এইটাই কি নতুন বন্দোবস্ত? জামাত যেখানে সারা বাংলাদেশে বন্দোবস্তের রাজনীতি করে, আর আপনাদের রাজনীতি ছিল নতুন বন্দোবস্ত। জামাতের সাথে গেলে নাকি আপনাদের পাপ হবে, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। কি এমন হলো, কি জাদু করলো যে আপনারা জামাতের নেতৃত্ব গ্রহণ করলেন? ভাই, আচ্ছা আমি বলি, আমি নোট করছি, আমি সাইফ মুস্তাফিজ, অ্যাড্রেস করি আগে। আমি আপনাকে যেটা বলি, অ্যাড্রেস করে যেটা বাদ যে আপনি বলেন না মানে আমি ওর নোটগুলো মানে ওনার ঠিক আছে, জবাব দিবেন। হ্যাঁ। আচ্ছা, আপনি জবাবটা দিবেন, তার আগে আমি একটা প্রশ্ন করে রাখি। বলুন। যে এই যে কথাগুলো বললো, আপনার জন্য আন্দোলন বিএনপিও করেছে, আপনারাও করেছেন, এবং আইডিওলজিগতভাবে যদি দেখি তাহলে তো আপনারা মাঠে আন্দোলন করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তারাও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই হিসেবে আপনাদের ভিতরে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, অর্থাৎ বিএনপি এবং এনসিপির সাথে যে বন্ধুত্বটা হওয়ার কথা ছিল, সেই বন্ধুত্বটা আমরা দেখতে পাচ্ছি না কেন? এখন আপনি এর উত্তর দিবেন, তার সাথে রাশেদের বক্তব্য যদি কিছু বলার থাকে বলেন। কারণ হচ্ছে ওই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে পরিবর্তনগুলা ফ্যাসিবাদ কাঠামোর জন্য দরকার ছিল, সেটা আমরা সে জায়গাটা স্টিক আছি, তারা নাই। তারা ওই আগের সিস্টেমটাই ফিরে আনতে চায়, ওইটার মধ্যেই পাওয়ারটা এনজয় করতে চায়, স্ট্রাকচারটা এনজয় করতে চায়। এটা হচ্ছে মূল দূরত্বর জায়গাটা। দেখেন, আমার সমালোচক রাশেদ খান, উনি হচ্ছেন মানে উনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ওনার আইকিউ লেভেলটা আসলে কতটুকু আসলে এটা আসলে জনগণ বিবেচনা করবেন। কারণ আমার প্রথমার্ধে আমি আসলে কি কথা বলেছি, কি প্রশ্নের জায়গাটা রেখেছি, উনি কি বুঝেছেন আমি আসলে বুঝলাম না। এখানে কিন্তু আমি একবারও বলিনি যে 17 বছর ধরে বিএনপির কোনো ত্যাগ তিতিক্ষা রাজনৈতিক কোনো জায়গা নেই, এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছিলাম সেটা যেটা প্রেক্ষিতে রাজনৈতিক ভাষা, নাসরুদ্দিন আপনি আমাকে প্রশ্ন করেছেন যে নাসরুদ্দিনদের পাটুয়ারের ভাষা বা এটার জন্য আসলে এই যে এখন যে হামলা মামলা হচ্ছে বা এই যে আমাদের আলিফের চোখ উঠে গেল, এটা কি ঠিক হচ্ছে কিনা। ওনাদের যুক্তি এটা যে এই রাজনৈতিক বক্তব্যের কারণে। আমার কথাটা এটাই ছিল যে আপনারা এখনই রাজনৈতিক সমালোচনাগুলো নিতে পারছেন না, আপনারা শরীরের গরম দেখিয়ে প্রতিপক্ষকে হামলা করছেন, ভিন্ন মতকে দমন করছেন। ঠিক 17 বছরে আপনাদের এই শরীরের গরম, এই রাগ, এই এগ্রেশনটা কোথায় ছিল যখন আপনাদের বিএনপির রাজনৈতিক দলকে নিয়ে, প্রধানমন্ত্রীকে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাদেরকে নিয়ে এত আজে বাজে নোংরা আঘাত করা হতো, তখন এই
মানে আপনাদের এগ্রেশনটা কই ছিল, সেটার জবাবে উনার ব্যাখ্যাটা শুনলে বোঝা যাবে আসলে প্রধানমন্ত্রী মানে রাজনৈতিক উপদেষ্টার আমি তো বলতে চেয়েছিলাম তিনি তো আপনাকে তারপরে দিচ্ছেন। পরবর্তীতে উনি ইতিহাস নিয়ে অনেক কথা বলছেন। দেখেন রাজনৈতিক ইতিহাস এগুলা, আজকে একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আপনি একটা প্রথম আলোতে সাক্ষাৎকার দেখবেন, সেখানে অনেক ব্যাখ্যাই উনি দিয়ে ফেলেছেন যেটা নিয়ে ওনারা এতদিন ধরে বড়াই করতেন। প্রথমেই মানে শুরুতেই প্রথম অর্ধেই দেখা গেছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ওই যে সেনাপ্রধানের বাসায় যে যাওয়া, সেনা দপ্তরে যে যাওয়া, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তখন চলে গিয়েছিলেন। একটা পাওয়ার নেগোসিয়েশনের জায়গায় কিন্তু ছাত্রদেরকেও ডাকা হয়েছিল, এখানে উনি স্টেটমেন্ট দিয়েছিলেন। উনি প্রথম আলোতে আজকে স্টেটমেন্টও দিয়েছেন ছাত্ররা সেখানে আসেনি, ছাত্ররা এই পাওয়ারের অংশীদার ভাগাভাগি করছেন। ছাত্ররা জাতীয় সরকার গঠনের কথা বলেছিল, কিন্তু বিএনপি সেখানেও না করে দিয়ে এসেছিল যে জাতীয় সরকার গঠন করা হবে না, এবং ইন্টিম গভর্নমেন্টের ফরম্যাট কারা কারা থাকবে, সেখানে কারা কারা কি হবে, সেটার একটা জাতীয় দলিল উনি আজকে তার এই যে সাক্ষাৎকার সেখানে উনি দিয়ে ফেলেছেন। তো এই জায়গা থেকে এতদিন তারা দাবি করতো যে ছাত্ররা সব লোক বসাইছে, ইন্টিম গভর্নমেন্ট বসাইছে, কেন জাতীয় সরকার করলো না, কেন চুপ্পুর কাছে শপথ নিল, এই সব কিছুর কেনর উত্তর বিএনপি যে ডে ওয়ান থেকে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে, এটা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের উত্তরে পেয়ে যাবেন। এবং অভ্যুত্থানে কার কি অবদান, এইগুলা নিয়ে যদি এখন রাশেদ খান্না আলাপ আলোচনা করতে যায়, তাহলে আমরা অনেক পুরানো আলোচনা করতে পারি। এই 18-19-এর যেসব কোটা সংস্কার, তারপরে আমাদের যেই রোড সেফটির যে মুভমেন্ট, এগুলাতে তাদের ভূমিকাও কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ। অনেক অভিযোগ আছে টাকা খেয়ে হচ্ছে যে তারা আমাদের সাথে বিট্রে করছে, তাদের সাথে আমরা অনেকে ছিলাম না কেন, এরকম অনেকগুলো এলিগেশন ছিল। গণ অধিকার পরিষদটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া বা তাদের সাথে একটা কোয়ালিটি ফোর্স না থাকার রিজন কিন্তু এটা যে তারা অলওয়েজ এই পাওয়ারের সাথে নেগোসিয়েশন করছে, তারা অমুকের টাকা খাইছে, তারা তমুকের সাথে নেগোসিয়েশন করছে। এবং এই যে জুলাই গণঅভ্যুত্থানে রাশেদ খান তার একটা কোনো ডকুমেন্ট দেখাক যে সে আছে এখানে, তার দলের যে প্রধান ছিলেন নুরুল হক নূর, তিনি নিজে হচ্ছে স্টেটমেন্ট দিছেন যে এই রাশেদ হচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানে কোথাও ছিলেন না। তারপর তাদের আরেকজন, তাদের ছাত্র অধিকার পরিষদের আরেকজন ছিলেন জাবের মাহমুদ, উনি বলেছেন যে তার সাথে মানে নুরুল হক নূর গ্রেফতার হওয়ার পরে তার সাথে কোনো রকম যোগাযোগ করা যেত না, 22 তারিখের পরে বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। তো এই অভিযোগগুলো তাদের আপনাদের ছাত্র অধিকার পরিষদের নেতা। আমি তো বিএনপির সাথে আছি, তো সেটা তো আপনি কি না, আপনি তাইলে আপনি হয়তো বা অভ্যুত্থানের সময় বিএনপির গুপ্ত হিসেবে মানে গণ অধিকারে ছিলেন, বিএনপির গুপ্ত হিসেবে ছিলাম। তো আপনি বলেন জাবের মাহমুদকে, আপনার যে দলে গুপ্ত হিসেবে ছিলেন সেই দলের ছাত্র সংগঠনের ছাত্র। তো এই যে রাশেদদের কথা বলতে গেলে শেষ করা যাবে না, বুঝছেন? তো এইগুলা তার ইতিহাস সে ভুলে যায়, সে এখন নিজেকে আপাদমস্তক ডে-ওয়ানের বিএনপি মনে করছে, ডে-ওয়ানের বিএনপি মনে করছে। 3 আগস্ট আপনি নামবেন, 3 তারিখে তো সবাই নামছে। আপনার যে শোনেন 3 তারিখে আপনি সবাই আসিফ নামছে। মাহমুদকে জিজ্ঞেস করবেন যে প্রথম এক দফা ঘোষণা দেওয়ার জন্য আসিফ মাহমুদকে আমি প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, আপনি আপনার জাতিসংঘের সাথে যে সম্পর্ক তৈরি হয় আপনার সময় আমি পাঠিয়েছিলাম। আপনি আমাকে একটু আগে শিষ্টাচার শিখালেন, আমার অবদান সম্পর্কে জানতে গেলে বললে আপনি পাগল হয়ে যাবেন। আপনি আমাকে শিষ্টাচার জিজ্ঞেস করবেন, আপনি আমাকে শিষ্টাচার শিখালেন যে আপনার সময় কথা না বলতে, আপনি কেন কথা বলছেন তাহলে? না ঠিক আছে, আমি আপনার মতো তো ন্যূনতম শিষ্টাচার নেই। আপনি বলেন, আপনি আমার সময় কেন কথা বলেন তাহলে বলেন? আপনিও তো বলেছিলেন। না না না, আপনি তো থামাই না, আমি কথা বলিনি। আপনি থামাই দিয়েছেন, আমি আপনি এই যে এটা কিন্তু ভাই এটা খুবই থামাই দিয়েছেন, আমার উনি কিন্তু বারবার বলে যে আমার কথার ফ্লো নষ্ট হয়ে যায়, উনি প্র্যাকটিক্যালি সে আপনি বলেছিলেন, আমিও থেমে গেছি না। এবার বলেন, যেটা বলছি যে উনি যেগুলো দাবি করছে আসিফকে, হ্যাঁ আসলেই এক দফার ঘোষকই রাশেদ খান, বুঝছেন? রাশেদ খানই নাহিদ ইসলামকে বলছে, বিভিন্ন সময় উনি বলে না এই যে এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ করতো কে, ওই যে গোলাম রব্বানি নুরুল হক নূরকে বলতো এই তুমি তো আমার ছোট ভাই, এটা উনি এই রাশেদ খানও বারবার বলে এই আসিফ আমার কর্মী ছিল, অমুক আমার কর্মী ছিল, এইভাবে সে বুঝায় যে আমার অভ্যুত্থানে সব এরা আমার বাচ্চা কাচ্চা। এবং আমাকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ ওহি দিতেন শিলং থেকে, আমি সেগুলা এখানে নাজিল করে আমি আমার অভ্যুত্থানটা চালাইছি। এই ক্রেডিটবাজি করে 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 আজকে তিনি একটা পদ পাইছেন, এবং এই পদ দিয়ে এখন যা না তা মিথ্যা প্রোপাগান্ডা সে কন্টিনিউয়াসলি চালায় যাচ্ছে। একটা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার কথাবার্তা যদি এরকম হয়, প্রধানমন্ত্রীর লেভেল বাংলাদেশের মানুষ এখন চায়ের স্টলে আলোচনা করে যে আমাদের এই প্রধানমন্ত্রীর লেভেলটা কোন দিকে। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, দেখেন আরেকটা আলোচনা এখন আসছে যে এক দফার ঘোষণা নিয়ে। এক দফার ঘোষক অনেকে হয়ে গেছে এখন। আমি দেখলাম যে সালাউদ্দিন আহমেদ একদিন বলতেছেন যে মানে তারেক রহমান সাহেব অনেক আগে এটা দিচ্ছেন 17 বা 18 তারিখে, তারপরে উনিও কোনোভাবে হয়তো শিলং থেকে রাশেদের মাধ্যমে পাঠাইছেন, এটা আমাদের মাধ্যমে হয়তো বা 3 তারিখে আমরা দিছি। তারপরে আনু মোহাম্মদ 2 তারিখে এরকম দ্রোহযাত্রার মধ্য দিয়ে দিছে। তারপরে সলিমুল্লাহ খানও এরকম বলছে। তারপরে বদরুদ্দিন উমর উনি তো আরও আগে থেকে বলতেছে।
তো এই যে স্টেটমেন্টগুলো কালেকটিভলি আমিও দিছি, বুঝছেন, ঘটনা হচ্ছে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে আপনার আমার মতো অনেক মানুষই এই এক দফার ঘোষণা দিয়ে আসছে যে শেখ হাসিনার পতন হইতে হবে। তারপরে সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে বিএনপির জায়গা থেকে আমি একটু শেষ করি, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো কিন্তু বারবার বলছে যে এক দফার ঘোষণা, বিএনপির পতন হইতে হবে, সরি আওয়ামী লীগের পতন হইতে হবে, শেখ হাসিনার পতন হইতে হবে। কিন্তু আলটিমেটলি যে ছেলেটা নাহিদ ইসলাম ঘোষণা দিছে তার উপরই কিন্তু সবকিছু বর্তাইছে। তার ঘোষণা শুনেই সারা বাংলাদেশের মানুষ রাজপথে নামছে, তার ঘোষণা শুনেই এই শেখ হাসিনা এখন দিল্লিতে পলায়ন করে আছে। এবং আপনার সাথে আমার একটা টকশোতে মনে কথা হয়েছিল, সেখানে আপনিও বলছিলেন যে শেখ হাসিনা ফিরলে কাকে হত্যা করতে চাবে, কাকে মারতে চাবে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম। তো যে এখন যে আন্দোলন নিয়ে এত কারাকারি, এটা বাদ দিয়ে আসলে এই ইতিহাসগুলোকে বিকৃত করার সুযোগ নেই। আপনারা বর্তমানে, আমি যেটা বলতে যাচ্ছি, ওনাকে যেটা বলতে যাচ্ছি, বিএনপির ভাইদের বলছি, বর্তমানে যে সমস্যাগুলা, এই আন্দোলন নিয়ে মারামারি না করে এই যে বিদ্যুৎ নাই, তেল নাই, এর দাম বেশি, ওটার দাম বেশি, এটা নিয়ে আলোচনাটা আমি ইতিহাসের জায়গা থেকে বললাম। আবার আজকের 3 তারিখ, এই জন্য এটা স্মরণ করলাম। আজকে নাহিদ ইসলাম এটা বলেছেন যে জুলাইয়ের প্রকৃত ঘোষক হচ্ছে যে এই আহত নিহত পরিবারের সদস্যরা, সাধারণ জনগণরা। আমরা এইভাবেই আসলে দেখতে চাই, কিন্তু আমরা মানে এগুলো বলতে আসলে আমাদের মনে হয় যে এগুলো বারবার ঘাটাঘাটি করা, নোংরামি করা, বা ইতিহাসকে নিয়ে যত আমি এখন চর্চা করব তত কিন্তু আমরা এখন পিছিয়ে যাব। কারণ আমাদের মেইন জায়গাটা ছিল যে জুলাইয়ের স্পিরিটটাকে ধারণ করে বর্তমানে আমরা যতগুলো রাজনৈতিক দল আছি, সরকারে যারা আছে, বিরোধী দলে যারা আছে, সবাই মিলে বাংলাদেশের জন্য কি কি করা যায়, কি কি সমস্যা হচ্ছে, সেটার আলোকে কি কি সমাধান করা যেতে পারে, এটা সবাই মিলে সবার অংশীদারিত্ব নিয়ে। তো সেটা না করে তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে ঠিক আগের ফরম্যাটে একটা হরিলুটের একটা আয়োজন মানে শুরু হয়ে গেছে। আপনি যদি মনে করে থাকেন, সেখানে আপনি দেখবেন যে আমাদের যে মীর শাহ আলমের ব্যাপারে কতগুলো রিপোর্ট আসলো, যেই নিউজগুলো থেকে রিপোর্ট হলো, সেখানে চ্যানেলগুলো থেকে সেই নিউজ বট অ্যাটাক করে বিভিন্ন হুমকি ধামকিতে নামিয়ে দেওয়া হলো। আমার তাদের সেসব চ্যানেলের দায়িত্বশীল যারা ছিল তাদের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছি। একটা চ্যানেল বলেছে তাদেরকে এমন জায়গা থেকে ফোন দিয়েছে, ফোনে বলা হয়েছে যে আমরা এই ব্যাপারটা মনে রাখবো, তারপর তারা সরাতে বাধ্য হয়েছে। তার পরবর্তীতে আরেকটা চ্যানেলে, সেই চ্যানেলটার নাম উল্লেখ করে চ্যানেল 1, সেখানে এরকম অনেকগুলো রিপোর্ট হয়েছে, সেখানে বট অ্যাটাক করে নামিয়ে দিয়ে ফেলা হয়েছে। এবং সেই ইনফরমেশনগুলো যে মিথ্যা হয়, সরকার থেকে তাহলে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে আমাদের কাছে, জনগণের কাছে দিক। সেই ইনফরমেশনগুলো তো মিথ্যা না, সেখানে তো তাদের দলীয় যেই লোকজন আছে তাদেরকে টেন্ডার দেওয়া হচ্ছে। মীর শাহ আলমের নিজের ছেলের যে নামে যে এখন কোম্পানি, সেই কোম্পানিতে 70% কাজ সেটা বগুড়া কেন্দ্রিক করে দেওয়া হচ্ছে। এবং এই লোকটাকে নিয়ে তার দল একটা মানে কোনো রকম মানে কিছু স্টেপ নেয়নি এখন পর্যন্ত। এবং সে দেখা যাচ্ছে যে বারবার বসে বসে নিজেদের মতো করে বারবার বগুড়া কেন্দ্রিক কথা বলছে, যে বগুড়াতে এটা হলে ভাই কি সমস্যা রে, ভাই কি সমস্যা রে, এরকম অনেক কথাবার্তা বলছে। এবং রাশেদ আরেকটা কথা বললো যে পারিবারিক একটা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, আমার পরিবারের জায়গা থেকে, আমার পরিবারের জায়গা তার বিএনপি ধারণ করতে, এবং আমি ছোট থেকে বড় হয়ে আমি দেখেছি যে বিএনপি আসলে রাজনৈতিকভাবে কখনো এরকম করে সফল হতে পারেনি। এবং আমার বিএনপির সাথে যুক্ত না হওয়ার রিজন এটাই, তাদের আদর্শিক জায়গায় আমি ধারণ করি না। আমার জায়গা থেকে আমি মনে করেছি যে আমি নতুন একটা আইডিওলজি, যেটা এনসিপি তরুণদের নিয়ে যে রাজনীতিটা করতে চেয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে চিন্তা করেছে, সেটার সাথে আমি অ্যালাইন করি। এবং রাশেদ সারাদিন যে জামাতকে নিয়ে এত কথাবার্তা বলে, দায়িত্বশীল শিবিরের প্রেসিডেন্ট আমাকে একজন আরেকদিন বললেন যে তিনি শিবিরের সদস্য ছিলেন। তো এই যে এই সখ্যতা প্রেমগুলো, আমাদের এরকম কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে আমি ছাত্র দল বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, আমি আবার আপনার কাছে আসবো, তার আগে আমি রাশিদের কাছে যাচ্ছি। যে আচ্ছা, রাশিদ খান কয়েকটা কথা বলছেন আপনার আলোচনা এর আগের পর্বে। আপনি বলছেন রাকিবের উপরে নির্যাতন হয়েছে, ইলিয়াস হোসেন গুম হয়েছে, ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনিও গুম ছিলেন। আচ্ছা, মানে সেই দৃষ্টিকোণ থেকে যদি বলি, যখন সুযোগ আসলো পার্লামেন্ট অধ্যাদেশগুলো পাশ করার, সবার আগে তো অগ্রাধিকার দেওয়া উচিত ছিল এই গুম অধ্যাদেশটাকে। আচ্ছা আমি শুরু করি। শোনেন, উনি যে কথা দিয়ে আমাদের সাহেব মুস্তাফিজ যেটি বললেন, আমরা যে সময় 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা যারা নেতৃত্বের জায়গায় ছিলাম, ইত্তেফাক পত্রিকা নিউজ করেছিল যে কোটা সংস্কার আন্দোলনের 4 শীর্ষ নেতা শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এরপরে সেখানে যে ধরনের কথাবার্তাগুলো লেখা হয়েছিল যে 13 সালে আমাকে বা ফারুক, নুরুল হক নূর, হাসান আল মামুন আমাদেরকে আসলে হল থেকে বের করে দিয়েছে, নানান কথাবার্তা। তো যখন এই ধরনের বক্তব্য আসলো ইত্তেফাকে, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জানিয়েছিলাম। এবং ইত্তেফাক পরবর্তীতে দুঃখ প্রকাশ করে এবং তাদের সেই সংবাদ তারা প্রত্যাহার করে। পরের দিন আবার সেই দুঃখ প্রকাশ তারা প্রিন্টেও দেয়, তাই না? তো ওই বিষয়গুলো ওই সময় সমাধান হয়ে গেছে। এমনকি আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। ওই সময় শেখ হাসিনার সময়ও কি এটা প্রমাণ দেখাতে পেরেছে?
পারে নাই। সুতরাং এখন ওইগুলো বলে আমাকে ঘায়েল করা, শেখ হাসিনাকে তো মাদার বলে তো আমরা দেখেছি যে হ্যাঁ, মাদার বহু ফাদার বলা হয়েছে। আপনি বলছেন না, বহু মাদার ফাদার বলা হয়েছে। আমি শেষ করি, বলতেন কেন? আমি শেষ করি। আপনি আমাকে তো অ্যালাউ করেন, আপনি তো আমাকে ইয়ে করছেন। আমি শেষ করি, সেটাই তো। এই আপনি মাদার কেন বলতেন? আমি শেষ করি, এটা বলেন একটু উত্তর। হ্যাঁ, আমি মাদার কেন বলেছি বলবো তো। আমাকে আরেকটা মজার তথ্য আছে, সবাই আপনার সহকর্মীরা বলে যে রাশেদ হচ্ছে মিডিয়া দেখলে সবার আগে চলে যায়, পুলিশ দেখলে সবার পিছনে ভাগে। মুস্তাফিজ, আপনি বললেন, শুনেন, শেষ করুন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে সাহেব মুস্তাফিজ তিনি মন্ত্রীদের নামটা এমনভাবে তিনি উচ্চারণ করেন, মনে হয় যে তার ভাই হয়, ছোট ভাই, এমনভাবে বলেন। আমি তাকে একটা পরামর্শ দিব যে আপনি যে সময় টকশোতে আসবেন সমালোচনা করেন, আপত্তি নাই, কিন্তু মানুষের সাথে কথা বলতে গেলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবেন। এটা আমার পরামর্শ, আপনি চিন্তা করবেন। কারণ আপনি আমি আন্তরিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান, আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার নাম ধরে বলার জন্য। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আপনি মানে তার নামটা ধরে উচ্চারণ করেন, না, আমি আপনার কাছে ফর্মালি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনি অবশ্যই টকশোতে আমি এখন ফর্মাল ল্যাঙ্গুয়েজে মানুষের নাম বলবেন। উপদেষ্টা রাশেদ খান বলেন, আমাকে না, এটা সবার ক্ষেত্রে। আপনি যদি এইটা না শেখেন, আপনি কি রাজনীতি করবেন? আপনি বলেন নতুন বন্দোবস্তের রাজনীতি, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আপনি সালাউদ্দিন বলবেন, এটা কি আপনার নতুন বন্দোবস্তের রাজনীতি? শেষ করে আমার বক্তব্য শেষ করি। জুলাইয়ের স্পিরিট কি এইটা যে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদ এমপি সাহেব তিনি সারিয়ে আনবেন? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আওয়ামী লীগের বাসায়, আওয়ামী লীগের এমপির বাসায় গিয়ে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করবে? এখনো কেউ কেউ জেলে আছে যারা নাহিদের খুব ঘনিষ্ঠ ছিল। আচ্ছা, জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আসিফ মাহমুদের বিরুদ্ধে এত এত অভিযোগ? জুলাইয়ের স্পিরিট কি এইটা যে আসিফ মাহমুদের এপিএস দুর্নীতি করবে? জুলাইয়ের স্পিরিট এইটা যে বাংলাদেশের সরকারের ছাত্র উপদেষ্টা থেকে কাউকে না জানিয়ে বেসরকারি সফরে আপনি দুবাই চলে যাবেন? দুবাই কেন গিয়েছিলেন? কি রাখতে গিয়েছিলেন? জুলাইয়ের স্পিড কি এইটা? শেষ করি। জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি তদবির বাণিজ্য করবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি এনসিটিভি কেলেঙ্কারির সাথে জড়াবেন? জুলাইয়ের স্পিড কি এইটা যে আপনি ডিসি নিয়োগের কেলেঙ্কারির সাথে জড়াবেন? এরকম কত কত কেলেঙ্কারি আছে ভাই। এই 18 মাসের কেলেঙ্কারি বলতে গেলে আমি তো আর কথাই বলতে পারবো না। শোনেন, সবকিছু উন্নয়ন বগুড়া কেন্দ্রিক করা হয়। যে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, এরপরে এই কথা বলার পরে জামাতের নেতৃত্বকে গ্রহণ করলো নাহিদ ইসলাম। জুলাইয়ের স্পিডকে এইটা যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল জামাত স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রের জন্য হুমকি, জামাত সংস্কার চায় না, জামাত ভণ্ডামি করছে, জামাতের সাথে ইসলাম যায় না। এত কথা বলার পরে আবার জামাতের কোলে গিয়ে বসা, এটা কি জুলাইয়ের স্পিড? জুলাইয়ের স্পিডকে এইটা হাসনাত আব্দুল্লাহ বলল জামাত কি ইসলামিক দল? এখন সে জামাতের শিশু হয়েছে। জুলাইয়ের স্পিডকে এইটা আপনি সাহেব মুস্তাফিজ বললেন জামাতের সাথে যাবেন না, আপনারা জামাতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন, এরপরে জামাতের কাছ থেকে আপনি আসন নিয়ে নিলেন। তা জুলাইয়ের স্পিড তো এটা না। জুলাইয়ের স্পিডকে এইটা আপনি বললেন যে রেকর্ডেড। আমি আজকে বলছি, কখনো যদি আপনার এনসিপি জামাতের সাথে যায়, সংরক্ষিত নারী আসনের এমপি আমি হব না, মনির শামীম বলেছিল। তারপরে সে এমপি হওয়ার জন্য কি না করলো দেখেন। তো জুলাইয়ের স্পিড তো এগুলো না যে আপনি নতুন বন্দোবস্তের রাজনীতি করছেন, তো নতুনটাই করেন। আপনি কেন জামাতের সাথে গেলেন? জামাত তো ভণ্ডবস্তের রাজনীতি করে। জুলাই স্পিড কেইটা যে জামাত ইসলাম বলল বিদেশিদের সাথে বৈঠক করে যে আমরা ক্ষমতায় গেলে কোথায় বলেছি শরিয়া আইন বাস্তবায়ন করবো, সংসদে এখন সারাদিন বলছে শরিয়া আইন চাই। তো কাদের সাথে আপনারা জোট করেছেন? জুলাইয়ের স্পিড তো এটা না। জুলাইয়ের স্পিড ছিল দেশের পুনর্গঠন, রাষ্ট্রের পরিবর্তন। আচ্ছা, আপনারা তো খুব ফেরেস্তা, তাই না? 18 মাসে খুব ফেরেস্তাগিরি করেছেন। মানুষ তো আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে। আপনারা বললেন না যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই মানতেছে না, সেই মানতেছে না। তারপরে কেন মানুষ বিএনপিকে ভোট দিল? গণভোট নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির অবস্থান সেই সময় যা ছিল এখনো তাই আছে। মানুষ কেন আপনাদেরকে ভোট দিল না? সেই প্রশ্নটা নিজের কাছে করেন। শোনেন, জামাতের সাথে যতদিন থাকবেন বড় হইতে পারবেন। জামাতের সাথে থেকে জামাতের যে ভণ্ডামি সেটা শিখতেছেন, পরিশীলিত রাজনীতি করেন। জি, কি প্রশ্ন করেন? ভোট দেয় নাই, ভোট বিএনপি কে দিয়েছে, কারেক্ট। কিন্তু আমি তো দেখতেছি, ধরেন এনসিপি একটা নতুন দল, মাত্র 1 বছরের মাথায় নির্বাচন করে তারাও তো 6টা আসন পাইছে এবং সংরক্ষিত আসন 2টা, 8টা। মানে বাংলাদেশের ইতিহাসে তো মানে এই 1 বছরের দলের কোন পার্টির এই 6টা আসন পাওয়া বিরল ঘটনা। এটা কি দেখেন, এটা কিভাবে হলো? তার সাথে তো আমি একমত। নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিয়েছে, তবে 2 তারিখে 2 আগস্ট আনু মোহাম্মদ স্যারের নেতৃত্বে যে দ্রোহযাত্রা হয়েছিল সেটার ঐতিহাসিক গুরুত্ব আছে। কারণ ওই দিন আব্দুল কাদেররা যে প্রোগ্রাম ঘোষণা করেছিল সেই প্রোগ্রামটা বাস্তবায়িত হয়নি। তখন কিন্তু এই আনু মোহাম্মদ স্যারদের দ্রোহযাত্রায় লাখো মানুষ যুক্ত হয়েছিল। আপনি বাম বলে কাউকে ছোট করবেন, প্রগতিশীল বলে কাউকে খাটো করবেন, এটা হইতে পারে না। জুলাইয়ের সময় ডানের ভূমিকা আছে, বামের আছে, মধ্যপন্থী ভূমিকা আছে। জুলাইয়ের সময় সমস্ত রাজনৈতিক দলের ভূমিকা আছে, নাহিদ ইসলামদের ভূমিকা আছে। আমরা তো কেউ বলছি না যে নাহিদ ইসলামদের ভূমিকা নাই। আপনি আমাকে বললেন জুলাইয়ের সময়
আপনি কোথায় ছিলেন, কই ছিলেন? আহনাব সাইদ খানকে জিজ্ঞেস করবেন রাশেদ খান কোথায় ছিল, ধন্যবাদ। আসিফ মাহমুদকে জিজ্ঞেস করবেন। সময় একদম শুনেন, কম। ওকে, জুলাইয়ের ধন্যবাদ সময় রাশেদ। সর্বপ্রথম আমি যাচ্ছি, আমি যাচ্ছি ভাই, সাইদ, এইটা আমাকে আপনার শেষ কাছে করতে হবে। জুলাইয়ের সময় সময়টা কন্ট্রোল জাতিসংঘের করতে সাথে হবে। যে কমিউনিকেশন নাহিদ ইসলাম দেয় সেটা আমি করে আমি একটু দিয়েছিলাম। বলি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ঘটনা আপনাকে। আমি একটু বলি। আপনার সুযোগ পেলে আবার আসবো। সাইফ, আপনি বলেন, সাইফ আপনি বলেন। প্রথমে আমি আমার Continuation ক্ষমা করেন। চেয়ে আমি আমার কারণ আমার সমালোচক সময় রাশেদ একেবারে শেষ। খানকে কি বলে Just 2 মিনিট। সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খান যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো আসলে নিয়মিতভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটা আসলে ওনাকে আমি বলবো যে একটু প্রমাণ সহ দিক। এই যে দুর্নীতি করার কথাগুলো বলেন, অমুক তমুক ছাত্র তাদের পিএস, এত অভিযোগ প্রমাণিত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেন। এখন তো আপনারা সরকারের দায়িত্বশীল জায়গায় আছেন, আপনার প্রধানমন্ত্রীর খুব গুরুত্বপূর্ণ কাছের লোক, তার কথাগুলাই আপনি বলেন। তো সেই জায়গা থেকে আপনারা ব্যবস্থা নেন, এটা একটা। তারপরে যারা বলছেন যে যাদের সাথে জোট করছেন, দেখেন আমি এখনো স্ট্রেট ফরওয়ার্ড এখানে বলছি যে আমি চাই যে এনসিপি স্বতন্ত্র রাজনীতিটা আগাক। ইলেকটোরিয়াল জোটের জায়গাটাই সে সময়ে আমরা যে সিদ্ধান্ত আমাদের দল থেকে নেওয়া হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানিয়েছি, এবং যেই দলের সাথে জোট করা হয়েছে তাদেরকে সে যেভাবে ব্যাখ্যা করছেন, এই দলের সাথেই তো তাদের দীর্ঘ 15-20 বছরের একটা সম্পর্ক ছিল, তাদের সাথে তারা ক্ষমতা একসাথে বসেছে, তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, রাজনৈতিক প্রাসঙ্গিক করার জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বিএনপির যে কত বড় একটা অবদান সেটা মনে হয় সেই ইতিহাস উনি জানেন না। তো এই দলকে নিয়ে যে তাদের এত অ্যালার্জি, তাহলে সেটাকে নিয়ে সবার আগে কোশ্চেন করা উচিত প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে, তারপরে নাহিদ ইসলাম বা এনসিপিকে নিয়ে আপনারা প্রশ্ন করেন। ইলেকটোরিয়াল জোটটা কি এবং কোন জোটের ফরম্যাটে কিভাবে আসে এটা মনে উনি জানেন না। তারপরে উনি আরও যে জায়গাগুলো বলছেন যে এই যে ইতিহাসের জায়গাটা বারবার ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আমি বারবার বলছি দেখেন আজকে আমাদের টকশোর ভিতরে একটা মানে মেজর টাইম চলে গেছে, আমরা এই নিয়ে ডিবেট করছি, মানে কাদা ছোড়াছড়ির কথাটা। কিন্তু এখানে কিন্তু আমি প্রথমেই শুরু করেছিলাম যে মানুষের গ্যাসের বিলের সমস্যা, এখানে বিদ্যুৎ নেই, মানুষের খাবারের কষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের 6 মাসে একটা কর্মসংস্থানও হয়নি। যেটা হয়েছে তাদের দলের এই যে রাশেদ খানদের মতো যারা আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদেরকে হয়তো পদায়ন করা হয়েছে। তারপরে সালাউদ্দিন আহমেদ নিজের ছেলেকে বসিয়েছেন, এই রকম কিছু পদায়ন হয়েছে, কিন্তু যে সাধারণ মানুষকে তারা স্টেটমেন্টগুলো দিয়েছে সেই সমাধানগুলো কিছু হয়নি। আমরা বারবার এই বিতর্ক করতে চাই না ইতিহাসে কার কতটুকু অবদান। বাংলাদেশের সাধারণ মানুষ জানে যে তারা কার ডাকে রাজপথে নেমেছিল। 17 বছর ধরে তারেক রহমান অনেকবার এক দফার ঘোষণা দিয়েছেন, আনোয়ার মোহাম্মদরা অনেকবার এক দফার ঘোষণা দিয়েছেন, প্রত্যেককে আমরা সমীহ করে সম্মান করি, কিন্তু প্রকৃত অর্থে যার ডাকে মানুষ সাড়া দিয়েছেন তারটাই আমরা কথা বলছি, তার জায়গাটাই আমরা বলছি। তো এই জায়গাগুলো যদি অস্বীকার করে, ইতিহাসকে বিকৃত করে, তারা নিজেদের বর্তমান পরিস্থিতির দায়গুলোকে এড়িয়ে যায়, বর্তমানে যে সংকটগুলো চলছে, সাধারণ মানুষগুলো বাজারে যে 1000 টাকা খরচ করে মানে দেখা যাচ্ছে যে 2-3 দিনের বাজারও যখন কিনতে পারছেন না, সেটা তারা আমলে নেয় না। তারা ভুলে যায় 17 বছর ধরে তারা কতটা কষ্টের সাথে, কতটা লড়াইয়ের সাথে তারা গিয়েছিল, এবং বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন তারা দেখেছিল 6 মাসের মধ্যেই তারা সেটাকে একদম ধুলণ্ঠিত করে ফেলেছে। গণভোটের যে গণরায়, সে বারবার বলছে যে বাংলাদেশের মানুষ যে তাদেরকে ম্যান্ডেট দিয়ে এনেছে, সেই জায়গায় যে প্রধান যে ম্যান্ডেটের জায়গাটা ছিল যে গণভোটের গণরায়, সেটাকে তারা উড়িয়ে দিয়েছে। তো এত প্রতারণার পরও রাশেদ খানরা যে এত বীরত্বে এই কথাগুলোকে বারবার বলে যায়, সেটা আসলে বাংলাদেশের জন্য খুবই আনফরচুনেট। আপনার কাছে যাচ্ছি, আপনি একদম সংক্ষিপ্ত 30 সেকেন্ডের মধ্যে আপনি শেষ করবেন। সময় তো কোটি কোটি মানুষ রাজপথে ছিল, আপনারা তো 36 জুলাই পদযাত্রা করলেন, সেই কোটি কোটি মানুষ কেন আপনাদের আহ্বানে নেমে এসে বিএনপির পতন ঘটাইতেছে না? একবার কি মনের মধ্যে প্রশ্ন জাগে না? আমার কি বিএনপির পতন ঘটাইতে, আমার কথা স্পষ্ট। জুলাইয়ে আমি বলছি না নাহিদ ইসলামের ভূমিকা না, আমি তো আগেই বলেছি, কিন্তু আপনি যে আমার তারেক রহমান সাহেবকে নিয়ে মায়া হচ্ছে যে তার রাজনৈতিক উপদেষ্টার আইকিউ লেভেল একদম সবচেয়ে লো, হাতে সময় একেবারে সে বলছে যে জুলাই পদযাত্রা করে আমরা নাকি মানুষকে নামাইতে যাচ্ছি। আমরা শেষ করতে বাধ্য হচ্ছি। মানুষের অধিকার তারেক রহমান প্রধানমন্ত্রী, আপনি এই ব্যাপারটা কি বলতে পারেন? কাকে আপনি ধন্যবাদ বলছেন, এবং আমরা প্রত্যাশা করব দলদাস হয়ে অভিযোগগুলো নিয়ে রাশেদ খান সহযোগিতা করবে সাইফকে, যাতে সর্বশেষ কথা আমার প্রশ্ন হলো নেপালে যদি আমরা একেবারে শেষ করব বলি ক্ষমতায় যেতে পারে, রাশেদ খান আপনারা কেন বাংলাদেশের সহযোগিতা করবেন? আপনি সহযোগিতা করবেন জামাতের বিরুদ্ধে আপনি বলছিলেন না, সেই জামাত কি ধন্যবাদ রাশেদ, ধন্যবাদ সাইফ। দিয়েছে যে সেই মধুকে আপনারা দর্শক